ভিজলেও তেমন ক্ষতি হবে না। অ তা গোপাল, বাদলায় কাটছে কেমন? তা এক প্রকার খাসা। ঘরের বাইরে বেরোলেও ছাতা, আবার ঘরের ভেতর থাকলেও ছাতা। কেন কেন? ঘরের ভেতরে ছাতা কেন? চাল দিয়ে জল পড়ে বুঝি? তা পরে বই কি, পরেই যখন তখন সারিয়ে নিচ্ছ না কেন? সারাতে তো পারি, কিন্তু ওই যে লোভ। লোভ? কিসের লোভ? ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকার লোভ। আসলে কজন ভাগ্যবান আর ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকতে পারে বলুন? তোমার কথার মর্ম ঠিক বুঝলাম না। আসলে আমি যতদূর শুনেছি তাতে বর্ধমানের মহারাজ আর কুচবিহারের রাজামশাই ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকেন। আরে সে তো সাধারণ ছাতা নয়, সে তো রাজছত্র। আর ঘর নয়, ঘর নয়, বসে থাকেন রাজসভায়। জানি তো, কিন্তু আমি তো ছোটখাটো মানুষ, তাই ভাঙা ঘরই আমার রাজসভা, আর ছেঁড়া ছাতাই আমার কাছে রাজছত্র। তোমার সঙ্গে কথায় পারে কার সাধ্যি? আর রঙ্গরসিকতাতেও তো তুমি সকলের চাইতে এগিয়ে। চলি চলি হে। আসুন, তবে সাবধানে যাবেন, কদিনের বৃষ্টিতে রাস্তায় যা কাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা, মহারাজ ডেকে পাঠিয়েছেন। এই বৃষ্টির মধ্যে মহারাজের ডাক কেন? কি হলো কি আবার? সে আমি বলতে পারবো না, মহারাজ শুধু বললেন খুব তাড়াতাড়ি যেতে। ও হ্যাঁ, খাম্বাজরাজ এসেছেন। এই বৃষ্টি বাদলার মধ্যে খাম্বাজরাজ? আচ্ছা তুমি এগো, আমি বাড়িতে বাজারের থলিটা ফেলে দিয়েই আসছি। গিন্নি, আরে গিন্নি, কোথায় গেলে গো? কোথাও যাবার কপাল করে কি এসেছি গো? হ্যাঁ, তা সেই একই ভাঙা ঘরে সারা জীবন কাটিয়ে যাচ্ছি। ঘরের এখান ওখান দিয়ে জল পড়ছে বলে মেজাজ বেশ গরম মনে হচ্ছে। যাক, আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই। এই নাও বাজারের থলিটা ধরো। খুব ভালো কই মাছ আছে এতে। গিন্নি, তুমি রান্না শুরু করো, আমি একটু আসছি, বুঝলে? বলি, কোন রাজকার্যে যাওয়া হচ্ছে শুনি? আজ ঘরামিকে ডাকতে বলেছিলাম না? হ্যাঁ, আরে ঘরামিকে ডাকতেই তো যাচ্ছি। তবে যাবার আগে একবার রাজবাড়িতে ঘুরে যেতে হবে, মহারাজ ডেকে পাঠিয়েছেন। আবার সেই মহারাজ? কি মন্দ রে, মহারাজ যে তোমাকে বশ করেছেন কে জানে। আপনার পিতৃবিয়োগের খবর পেয়ে না খুবই মর্মাহত হয়েছি আমি। তবে কি আর করবেন বলুন, কেউ তো চিরকাল আর বাঁচে না। আসলে অনেক বয়স হয়ে গেলেও আমার বাবা বেশ শক্ত সমর্থই ছিলেন। হঠাৎ কি যে হলো, দুদিনের জ্বরেই সব শেষ। মহারাজ, আমাদের আর বেশি দেরি করা ঠিক হবে না। বৃষ্টিটা বাড়ছে, তাই যা বলতে এসেছেন সেটা বলে দিন। ও হ্যাঁ, বলছি। এসো এসো গোপাল। গোপালও এসে গেছে, ভালো। হ্যাঁ, আপনি আসাতে আমিও কি খবর পাঠিয়েছিলাম। আসলে মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন বাদেই তো বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান, তাই আমি তোমার দ্বারস্থ হয়েছি। ওই দিন আমার বাড়ি এসে আমাকে পিতৃদায় থেকে মুক্ত করতে হবে তোমায়। হ্যাঁ, যাবো বই কি, নিশ্চয়ই যাব। তবে যা লাগাতার বর্ষা চলছে। ওসব কোনো কথা শুনবো না আমি, তোমাকে আসতেই হবে। গোপাল, তোমারও নিমন্ত্রণ রইল, আসতে হবে কিন্তু। আসলে নিন্দুকেরা আড়ালে আবডালে বলে আমি নাকি মহারাজের ছায়া, তা মূর্তি গেলে ছায়া তো যাবেই। বেড়ে বলেছো তো গোপাল। তাহলে ওই কথাই রইল, আগামী বুধবার শ্রাদ্ধ, ওই দিন তোমরা আসছো, কেমন? এ কি মন্ত্রী, তুমি এমন ঠিক করে হাসছো কেন? বারে, হাসবো না? এতদিন রাজা কৃষ্ণচন্দ্রের পাগড়ি ঢাকা মাথায় আমরা দেখে এসেছি, কিন্তু আজ পাগড়ি খোলা। আর দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের মাথায় পাকা চুল। কই দেখি। তাই তো, কৃষ্ণচন্দ্র, এই বয়সে তোমার মাথায় পাকা চুল কেন? মানে আসলে রাজ্য চালানোর চিন্তা তো, মনে হয় ওই চিন্তাতেই। চিন্তা? দেখো, রাজ্য আমিও চালাই, আর তোমার থেকে আমার বয়সও বেশি। কই,
আমার মাথায় একটা চুলো তো এখনো পাকেনি। তা মহারাজ কৃষ্ণচন্দ্রের এইটুকু একটা রাজ্য চালাতে যদি চুলই পাকিয়ে ফেলতে হয়, তাহলে এক কাজ করুন না কেন, আপনার রাজ্যভার আমাদের মহারাজের হাতে সঁপে দিয়ে আপনি বিশ্রাম নিন। না হলে যে দুদিনেই সব চুল সাদা হয়ে যাবে। বেড়ে বলেছো মন্ত্রী, হ্যাঁ? এই জন্যই বলে স্বভাব যায় না মূলে। হ্যাঁ, বাবার শ্রাদ্ধে নেমন্তন্ন করতে এসেও মহারাজকে খোঁচা মারতে ছাড়ছে না। কৃষ্ণচন্দ্র, আমি তাহলে উঠছি। কি আর করবে বলো, গুরুজনের শ্রাদ্ধে তো আর পাগড়ি পরে যাওয়া যায় না, তাই পাকা চুল নিয়ে যেও। হ্যাঁ, আসছি আসছি তাহলে। তোমাকে আর আসতে হবে না, তোমাকে আর আসতে হবে না, বাকি পথ আমরা চলে যেতে পারবো। তুমি বরং তোমার মাথার পাকা চুলটা একটু সামলাও। হ্যাঁ, আমার মাথার পাকা চুল নিয়ে কেমন টিপ্পনি কেটে গেল দেখলে গোপাল? তাই তো দেখলাম। শ্রাদ্ধের অনুষ্ঠানে তো আর পাগড়ি মাথায় দিয়ে যাওয়া শোভা পায় না। না, তা তো যায় না। আর খালি মাথায় গেলে যদি ওখানেও আমার পাকা চুল নিয়ে টিপ্পনি কাটে, সেটা কাটতেই পারে। আসলে খাম্বাজরাজ আর তার মন্ত্রী তো আপনার খুঁত ধরার জন্য মুখিয়ে থাকে। তবে আমি বলি কি, এসব কথায় আপনি কান দেবেন না। কান না দিয়ে কি পারা যায় বলো তো? ও গোপাল, কিছু একটা ব্যবস্থা করো না, যাতে আমার পাকা চুল কালো হয়ে যায়। সেটা কি করে সম্ভব মহারাজ? চুল পাকা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায়। তাকে কালো করার কোনো উপায় তো আমার জানা নেই মহারাজ। না না না, ব্যাপারটাকে এত হালকা করে নিও না। তুমি হয়তো না জানতে পারো, কিন্তু কেউ না কেউ তো জানতে পারে। আজ রাজসভায় গিয়ে সকলের সাথে এ ব্যাপারে একটা আলোচনা করা দরকার। শোনো, আজ তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, পাকা চুলকে কালো করা যায় কিভাবে? পাকা চুলকে কালো, এ তো আচ্ছা ঝামেলা ভালো। না মহারাজ, আমার তেমন কিছু জানা নেই। কথায় কথায় ছড়া কাটা ছাড়া তোমার যে আর কিছু জানা নেই সেটা আমার ভালো করে জানা আছে। হ্যাঁ, বিজ্ঞানী, তা তুমি কি কোনো আলোকপাত করতে পারো? মহারাজ, পাকা চুলকে কালো করা নিয়ে কোনো পরীক্ষা এ যাবৎ আমি করিনি, তবে আপনি বললে শুরু করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে ফেলো নাকি? একটা কথা আগেই বলে রাখি মহারাজ, এই পরীক্ষার ফল পেতে কিন্তু বেশ কিছুদিন লেগে যাবে। সর্বনাশ, বেশ কিছুদিন? কিন্তু আমার যে খুব তাড়াতাড়ি চাই, মানে আগামী সোম মঙ্গলবারের মধ্যেই। ক্ষমা করবেন মহারাজ, এত তাড়াতাড়ি এসব পরীক্ষার ফল পাওয়া যায় না। হয়তো তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিলাম, কিন্তু তাতে করে যদি উল্টো ফল হয়, যদি মাথার সামান্য কটা পাকা চুল কালো না হয়ে মাথার সব চুল সাদা হয়ে যায় বা উঠে যায়, তাহলে? মহারাজ যে কেন পাকা চুল নিয়ে এত মাতামাতি করছেন কে জানে। আচ্ছা, আর কি কেউ জানো? ও মন্ত্রী, এই সুযোগে যদি কিছু একটা করে মহারাজের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়া যায়। মহারাজ, এতক্ষণ ধরে আমি শুধু শুনে যাচ্ছিলাম আর মনে করার চেষ্টা করছিলাম। মনে করার চেষ্টা করছিল নাকি নতুন কোনো ভড়ং? কি মনে করার চেষ্টা করছিলে মন্ত্রী? এক কেশ বিশারদের নাম, কি যেন নামটা, হ্যাঁ, মনে পড়েছে, গৌরহরি। গৌরহরি? হ্যাঁ মহারাজ, গৌরহরি বলে একজন কেশ বিশারদ আছে। সে হয়তো পাকা চুল কালো করার গোপন কৌশল জানে। তাহলে আর দেরি করছো কেন? যাও যাও, এক্ষুনি তার কাছে যাও। যথাজ্ঞা মহারাজ। দেখলে তো গোপাল, পাকা চুল কালো করার উপায় আছে। আসলে তুমি না দিনে দিনে একটা অকর্মার ঢেঁকি হয়ে যাচ্ছ। আমি না হয় অকর্মার ঢেঁকি, কিন্তু মহারাজের পাকা চুলকে কালো করতে মন্ত্রীরা তো উৎসাহ কেন? না, ব্যাপারটার উপর নজর রাখতে হবে দেখছি। আলকাতরা লাগাচ্ছে না? এই তো পেয়ে গেছি। না, রাজসভা থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেল। বৃষ্টিটা এখন কমেছে। যাই, একবার পুঁটিদের বাড়ি থেকে ঘুরে আসি। ওদের বাড়ি ঘরামির কাজ হচ্ছে শুনেছি, দেখি।
যদি ঘরামিকে ধরে কয়ে আমার ঘরের চালাটা একটু সারিয়ে নেওয়া যায়, না হলে গিন্নি আর আস্ত রাখবে না। পুটির বাবা, ও পুটির বাবা, বলো গোপাল দাদা। তা তোমাদের বাড়ি ঘরামির কাজ আর কতদিন চলবে? বড়জোর আর 2-1 দিন। চালের কাজ হয়ে গেছে, এখন শুধু আলকাতরা লাগানোর কাজ বাকি। আচ্ছা, ঘরের নিচের দিকের অংশে আলকাতরা লাগাচ্ছ কেন? আসলে মাটির বাড়ি তো, জলের ঝাপটায় ঘরের তলার দিক ভিজে গিয়ে মাটি আলগা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আলকাতরা লাগালে ওই জলের ছাট মাটি আলগা করে দিতে পারবে না, তাই তো? ভালো ভালো, খুব ভালো। আমি এরকমটা করিয়ে নেবো, বুঝলে? ও ভাই, এই বাড়ির কাজ মিটলে আমার সাথে দেখা করো তো, আমার বাড়িতেও একটু কাজ আছে। ঠিক আছে গোপাল বাবু, আমার ঘরের কাজ মিটে গেলে আমি ওকে তোমার কাছে নিয়ে যাব। হ্যাঁ, খুব ভালো। আমি তাহলে চলি হে। তাহলে বুঝতে পারলি তোকে কি করতে হবে? খুব বুঝতে পেরেছি, তবে কি তবে? খুব বেশি না হলেও এ বিষয়ে আমার 3টে মাত্র প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কাজটা কি আমি একলাই করব, না ঘটা আমার সঙ্গে থাকবে? না না, কোনো ঘট বা ঘটা সঙ্গে থাকবে না। ওই যে কথায় আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তাই কাজটা তোকে একলাই করতে হবে। আমি অবশ্য তোর সঙ্গে থাকবো। ভালো ভালো। আমার দ্বিতীয় প্রশ্ন এবার করি। বলছি যে আলকাতরা কোথা থেকে পাবো? পুঁটিদের বাড়ি আলকাতরার কাজ হচ্ছে, ওখান থেকে চুরি করে নেব। খুব ভালো, খুব ভালো। চুরি করার ব্যাপারে আপনি তো আমাদের গুরুদেব। কিছু বললি? না না না, কিছু না কিছু না। এবার আমার শেষ প্রশ্ন, এই কাজটায় আমি কত পাবো? সে নিয়ে তোকে ভাবতে হবে না, ভালো মতো দিয়ে তোকে পুষিয়ে দেব। যা, এখন বাড়ি যা, কাল সকালে আসিস। খুব ভালো, খুব ভালো। মন্ত্রী তো বলে গেল কেশ বিশারদকে নিয়ে আসবে, কিন্তু কবে আসবে? আমি এসে গেছি মহারাজ, আর সেই সাথে কেশ বিশারদের খবরও নিয়ে এসেছি। তাই নাকি? তা মন্ত্রী সে কি পারবে? খুব পারবে, তবে তার দক্ষিণাটা একটু বেশি। কত? আগে 300 মোহরের কমে সে রাজি হচ্ছে না। এই তাহলে ডেকে আনো তাকে, 300 মোহর দিতে আমি রাজি। তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বড় কাজের লোক তুমি। আরে কি হলো কি গিন্নি? আরে মুড়ি টুড়ি কিছু দাও, খেয়ে দে থলি হাতে করে একবার বাজারটা ঘুরে আসি। দিচ্ছি দিচ্ছি, আর একটু সবুর করো। কি ব্যাপার পুঁটির বাবা, তুমি এলে, ঘরামি কই? আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কাল রাতে আমার বাড়ি থেকে কেউ আলকাতরা হাঁড়ি চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আলকাতরার হাঁড়ি চুরি করে নিয়ে গেছে মানে? আলকাতরার রং কালো, আবার কাঁচা চুলের রঙও কালো, তাহলে কি? চলো তো দেখি। গিন্নি, আমি একবার পুটিদের বাড়ি থেকে আসছি। আচ্ছা পুটির বাবা, কাল তোমাদের বাড়ি কেউ নাগরা পরে এসেছিল? না তো, আমাদের মতো গরিব মানুষদের ঘরে নাগরা জুতো পরে কে আর আসবে? তাহলে কি মন্ত্রী? ঠিক আছে, আমি আসছি। কি মজা! 300 মোহর রোজগার হবে। সেই আনন্দে যাই বাজার থেকে দেখে শুনে জোড়া ইলিশ কিনে আনি। মন্ত্রীমশাই জোড়া ইলিশ কিনতে গেল, এই ফাঁকে যা করার করে ফেলতে হবে। মন্ত্রী গিন্নি এখন হয়তো পুজোর ঘরে, এদিক ওদিক ভালো করে দেখতে হবে।
যা অনুমান করেছিলাম ঠিক তাই। এবার দেখো মন্ত্রী মশাই আমার খেলা। যথাস্থানে হাঁড়ি রেখে দিয়ে গেলাম। নে, এবার যত পারিস মহারাজের মাথায় মাখা। এই নাও পুটির বাবা, তোমার আলকাত্রার হাঁড়ি। এ হাঁড়ি তুমি কোথায় পেলে? সে কথা জানতে চেও না, শুধু জেনে রাখো যা করেছি তাকে বলে চোরের ওপর বাটপাড়ি। আচ্ছা, তোমার নামটি যেন কি? আগে গৌরহরি। তা গৌরহরি, এই কালো রং থাকবে তো? কি বলছেন কি রাজামশাই, সারা জীবন থাকবে। এছাড়া জীবনে আর একটা চুলও সাদা হবে না নতুন করে। বলছো? বলছি মানে, এ আমার বাপ ঠাকুরদার গবেষণার ফল। যাকে তাকে আমি এই ভেষজ তরল দিই না, শুধু আপনি বলেই হয়ে গেছে রাজামশাই। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। শুধু সামনের কটা দিন মাথা ভেজাবেন না, তারপর যত ইচ্ছে চান করুন। তা আমার পারিশ্রমিকটা? বটা বেটা দেখছি খুব চালাক হয়ে গেছে, নিজে থেকে তাই মোহর চাইছে। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আরে মোহরের জন্যে কোনো চিন্তা করো না গৌরহরি, মহারাজের কাছ থেকে নিয়ে আমি তোমার বাড়ি দিয়ে আসবো। এখন তুমি চলো। মহারাজ, এখন আপনি বিশ্রাম করুন, আমি পরে এসে মোহর নিয়ে যাব। কি আনন্দ, কি আনন্দ! আর যে একটাও পাকা চুল নেই। ভেতরে আসতে পারি মহারাজ? আরে আসবে বই কি, অবশ্যই আসবে। আর এসে নিজের চোখে দেখে যাও মন্ত্রী রানা কেশ বিশারদ কি অসাধ্য সাধনটাই না করেছে। সত্যি গোপাল, তুমি না দিন দিন একটা অকর্মা ধাড়ি হয়ে যাচ্ছ। তা হয়তো হচ্ছি, তবে কাল খাম্বাজ রাজার বাড়ি যাবেন তো? আরে সে তো যাবই, আর তাকে গিয়ে এই কালো চুলও দেখিয়ে আসবো। কিন্তু যা বৃষ্টি। সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি ঢাকনা দেওয়া রথে চড়েই যাব। যথা আজ্ঞা মহারাজ। আরে কি হলো সারথি, আমার রথ কোথায়? যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আগে মহারাজ, রথের চাকা বিগড়ে গেছে, চালাতে গেলেই কেমন টলমল করছে। সর্বনাশ! এই তাহলে যাবো কি করে গো? ঘোড়ায় করে চলুন না মহারাজ। ঘোড়া? ঠিক আছে, তাহলে তাই চলো। আর বৃষ্টিতে ভিজলেও আমার কোনো অসুবিধে নেই, কিন্তু গোপাল, তোমার কোনো অসুবিধে হবে না তো? আগে না মহারাজ। কি মুশকিল! এ তো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সামনের ওই গাছের তলায় গিয়ে দাঁড়াবেন, চলুন। বৃষ্টি কমলে আবার না হয় ঘোড়া ছোটাবো। এ কি মহারাজ, আপনার পোশাকে এত কালো রং এলো কোথা থেকে? এ বাবা, আইস, এ তো দেখছি মাথা থেকে গড়াচ্ছে। কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, বেটা কেশ বিশারদ আমায় ঠকিয়েছে। এটা বলেছিল রং নাকি সারা জীবন থাকবে। সে হয়তো ঠিকই বলেছিল, কারণ সে তো মাখাতে এসেছিল আলকাত্রা, যা একবার শুকিয়ে গেলে সারা জীবনে ওঠা মুশকিল। তবে তাতে করে আপনার চুলের যে 12টা বেজে যেত, তাই আমি আলকাত্রার হাঁড়ি পাল্টে ভূষকালি রেখে দিয়েছিলাম মহারাজ। মন্ত্রীর কেশ বিশারদ আমার মাথায় আলকাত্রা মাখাতে চেয়েছিল। দাঁড়াও, মন্ত্রীকে ডেকে ওকে এমন শাস্তি দেব যে। মন্ত্রী? আরে ওটাই তো আসল নাটের গুরু।
আর যতদূর মনে হয় কেশ বিশারদটি হচ্ছে গিয়ে ছদ্মবেশী বটা। ওদের আমি বুঝে নেব, কিন্তু কিন্তু সব ভূষকালি উঠে গিয়ে পাকা চুল বেরিয়ে পড়লে খাম্বাজরাজের কাছে আমি মুখ দেখাবো কি করে বলো তো? ও তো আবার আমার পাকা চুল নিয়ে টিপ্পনি কাটবে। ও টিপ্পনি কাটলে আপনিও পাল্টা টিপ্পনি কেটে বলবেন চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায়, আর বেশি বয়সেও যাদের চুল পাকে না তারা হলো সব বুড়ো খোকা। আর বুড়ো খোকাদের হাতে রাজ্যভার থাকলে রাজ্যের কোনো দিনই মঙ্গল হয় না মহারাজ। পেড়ে বলেছে তো গোপাল। চলো চলো চলো, প্রাসাদে গিয়ে চান করে অন্য পোশাক পরে খাম্বাজ রাজার বাড়ি যাই, আর তার সাথে সঙ্গে করে নিয়ে যাব মন্ত্রী আর বটা। ওরে বাবা রে বাবা, আর যে ছুটতে পারি না। ওরে বাবা, এদিন মহারাজ, জীবনে আর আর কখনো এমনটি হবে না। ওরে বাবা রে! একেই বলে যেমন কর্ম তেমন ফল। এই, সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে গো। হ্যাঁ সে কি, এর মধ্যে সকাল হয়ে গেল? শুধু সকাল নয়, বেলা গড়িয়ে দুপুর হতে চললো, তোমার ঘুম ভাঙলো না। যাও যাও, চট করে ইলিশ মাছ নিয়ে এসো, আমি খিচুড়ি বসিয়েছি। ইলিশ মাছ? ও বাবা, সে তো অনেক দাম। আমি বরং ডিম নিয়ে আসছি, বুঝলে, খিচুড়ি আর ডিম। এই শোনো, সারা জীবন এত কিপটেমি করো না তো, শুধু অভাব আর অভাব। কিপটেমিটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আজকে খিচুড়ি আর ইলিশ মাছ হবে, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। দূর দূর, ঘুম থেকে উঠেই জ্বালাতন। হে ঈশ্বর, তুলে নাও তুলে নাও। ভেবেছিলাম সারাদিন কোথায় পড়ে পড়ে ঘুমোবো, তা না, মৌকা পেয়ে ঠিক বাজারে পাঠিয়ে দিল। এখন গ্যাঁটের কড়ি খরচা করে ভালো দেখে ইলিশ মাছ কেন। দূর দূর দূর, ভাল লাগে না। ইলিশ নিয়ে যান, ইলিশ একদম জলের দরে। ইলিশ নিয়ে যান একদম জলের দরে, পদ্মার ইলিশ মাছ। ইলিশ 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 একদম টাটকা ইলিশ নিয়ে যান। দে তাহলে। এই নাও গোপাল দাদা, এই নাও। ঠিক আছে, আসি তাহলে। আরে গোপাল দাদা, দামটা তো দিয়ে যাও। দাম? কিসের দাম? হ্যাঁ, 5 টাকা কেজি দাম। এই তো বললি জলের দরে ইলিশ, জলের আবার কোনো দাম আছে নাকি? হ্যাঁ, ওটা তো কথার কথা গোপাল দাদা, মাছ আবার জলের দরে বিক্রি হয় নাকি? শোন, আমার কাছে কথার দাম আছে, তোর না থাকতে পারে। দূর দূর, সকাল সকাল আমাকে কেমন ঠকিয়ে দিয়ে চলে গেল। কি, ধান ক্ষেত তো জলে ভেসে গেছে। কি গোপাল, কালকে রাজসভা এলে না, আবার আজকে এত দেরি, তা ব্যাপারটা কি? আর বলবেন না মহারাজ, চারিদিকে রাস্তায় এত জল কাদা, কি আর বলবো। এক পা এগোচ্ছেই তো 3 পা পেছোচ্ছি। কালকে তো কিছুতেই রাজসভায় আসতেই পারলাম না। যতবারই বাড়ি থেকে এগোনোর চেষ্টা করি ততবারই বাড়ির ভিতর ঢুকে যাই। ওই শুরু হলো গল্প। আচ্ছা, তাই যদি হয় তাহলে আজকে রাজসভায় এলে কি করে? হ্যাঁ, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। আজকে রাজসভায় পৌঁছলাম কি করে? আজ তো বাড়ি থেকে বেরোতেই পরিকল্পনা করে নিয়েছি আজ আর রাজসভার দিকে এগোবো না। তাই আজ শুধু 1 পা করে পিছিয়েছি আর 5 পা করে এগিয়ে এসেছি। তাই তরতর করে রাজসভায় চলে এলাম। গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির জবাব নেই। রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। সব সর্বনাশ হয়ে গেল আমাদের, সব সর্বনাশ হয়ে গেল। মহারাজ, মহারাজ, কিছু একটা করুন, কিছু একটা করুন। কি হয়েছে তোমাদের? মহারাজ, মহারাজ, আমাদের চাষ জমি জলের তলায় চলে গেছে।
ঘর বাড়িও ডুবে গেছে। কালকে থেকে না খেয়ে আছি মহারাজ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। আচ্ছা, তোমাদের মোটামুটি কতজন গ্রামবাসী এরকম সমস্যায়? তাও শখানেক তো হবেই মহারাজ। কিন্তু রাজবাড়ির ভান্ডার থেকে তো অত লোকজনের খাবার দাবার এই মুহূর্তে জোগান দেওয়া যাবে না। মহারাজ মহারাজ, আপনি আমাদের মা বাপ, আপনি আপনি কিছু একটা করুন। আমি মরে যাই মরে যাব, কিন্তু আমার স্ত্রী সন্তানকে এরকম না খেয়ে মরতে দেব না। ঠিক আছে, শোনো, আমি তোমাদের থাকার জন্য রাজ্যের পশ্চিমে একটা উঁচু মাঠে তাঁবু খাটানোর ব্যবস্থা করে দিচ্ছি, আর তোমাদের খাবার জোগানের ব্যাপারে দেখছি কি করা যায়। আপনি মহান মহারাজ, আপনি গরিবের ভগবান। শোনো গোপাল, তুমি বেশ কিছু সেনা আর লোক নাও, আর তাড়াতাড়ি রাজ্যের পশ্চিমের বড় মাঠে বেশ কিছু তাঁবু খাটানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। আর মন্ত্রী, বলুন মহারাজ। তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। এই মুহূর্তে নবাব বাহাদুরী আমাদের একমাত্র ভরসা। উনি যদি আমাদের কিছু খাদ্যশস্য দিয়ে সাহায্য করেন, তবেই একমাত্র আমাদের সুরাহা হবে। হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। এই বিপদে একমাত্র নবাবই আমাদের ভরসা। এই মৌকায় যদি কিছু কামিয়ে নেওয়া যায় তাহলে তো কেল্লা ফাতে। হ্যাঁ, কি কৃষ্ণচন্দ্র, এত ঝড় জলের মধ্যে তুমি হঠাৎ আমার মহলে? জাহাপানা, অনেক বিপদে পড়ে, মানে এই ঝড় জলের মধ্যেও আপনার কাছে ছুটে এসেছি। কি বিপদ কৃষ্ণচন্দ্র? জাহাপানা, আমার রাজ্যে অনেকের বাড়ি বর্ষার জলে ডুবে গেছে, চাষ জমিও জলে ভরে গেছে। এ তো খুবই খারাপ সংবাদ কৃষ্ণচন্দ্র। চাষ জমি ডুবে গেলে তো সারা রাজ্যে খাদ্যের সমস্যা দেখা দেবে। দেখা দেবে না জাহাপানা, দেখা দিয়েছে। কয়েকশো রাজ্যবাসী না খেতে পেয়ে অনাহারে রয়েছে। আপনি যদি কিছু খাবার দিয়ে সাহায্য করেন জাহাপানা, কোনোদিন আপনার কাছে হাত পাতিনি, আজ শুধু এইটুকু সাহায্য করুন জাহাপানা। কান্নায় আমার চোখে জল আসছে। আপনি আমাদের মা, আপনি আমাদের বাপ। জাহাপনা, আপনি আমাদের মা বাপ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার রাজ্যে কালকে সকালের মধ্যে 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি নুন পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি মহান জাহাপানা। আরে এ তো আমার কর্তব্য। এই তোমাদের অনেকবার অনেক প্যাঁচে ফেলেছি, কিন্তু এবার আর না। এখন মানুষেরা বিপদে পড়েছে, তাই তাদের সাহায্য করা আমার কর্তব্য। কেমন? আসতে পারি? বাবা, আজ তো আমার মহলে দেখছি পুরো চাঁদের হাট বসেছে। তা বলো, কি বলবে? আর কি বলবো বলুন জাহাপানা, আমার রাজ্যেও তো বর্ষা এসে গেছে, তাই আগে থেকে ব্যবস্থা নিতেই আপনার কাছে ছুটে এসেছি। কি ব্যবস্থা? আপনি তো জানেন আমার রাজ্যে চাল ডালের উৎপাদন এবারে কম। যা হয়েছে সব গম, জোয়ার, বাজরা। তাই আমায় যদি কিছু চাল ডালের বস্তা দিতেন তাহলে বেশ জমিয়ে এই কটা দিন রাজ্য জুড়ে খিচুড়ি রান্না হতো। ওই একরকম বনভোজন আর কি। না, এখন তো আর সম্ভব নয়। কেন সম্ভব নয় জাহাপানা? আপনি হলেন বাংলার নবাব, আপনার কাছে কোনো কিছুই তো অসম্ভব হতে পারে না। আমি তো কয়েক বস্তা চাল ডাল চেয়েছি জাহাপানা, এই কদিন সবাই মিলে আনন্দ ফুর্তি করে খিচুড়ি খাবো বলে। না, এখন আর অত আনন্দ ফুর্তি করতে হবে না। আমি একটু আগে কৃষ্ণচন্দ্রকে চাল ডাল দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। কৃষ্ণনগরের অনেক চাষি না খেতে পেয়ে মরছে, তাই তাদের খাদ্যের যোগান আগে, তারপর তোমার ফুর্তি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কৃষ্ণনগর আগে, খাম্বাজ রাজ্য পরে, তাই তো? খাম্বাজ রাজকে হাত করে যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমার ট্যাঙ্ক ফুলে ফেঁপে উঠবে। ব্যাস, তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল। এখন যতদিন না তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা হচ্ছে ততদিন তোমরা এখানেই থাকবে। ধন্যবাদ গোপাল দাদা। বাবা, একটু বৃষ্টিতে ভিজতে না ভিজতে ঠান্ডা লেগে গেল। আপনাকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না, কিন্তু কে কার কথা শোনে? আরে আমি কি আর নিজের ইচ্ছে ভিজেছি নাকি?
কালকে ওই মুর্শিদাবাদ ফেরার বাবা কি বৃষ্টি! প্রণাম মহারাজ, আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ মহারাজ, নবাব বাহাদুর কি খাদ্যশস্য পাঠিয়েছে? এই শোনো, ওই ভাড়ার ঘরে সমস্ত চাল ডাল চিনির বস্তা বোঝাই করা রয়েছে। তুমি তুমি ওখান থেকে নিয়ে ত্রাণ শিবিরে বিতরণ করা শুরু করে দাও চটপট। এবার বটা ঘটাকে দিয়ে বেশিরভাগ খাবার গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে। তারপর আমায় আর দেখে কে? হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা। ব্যাস, এই 1 বস্তা চিনি, 1 বস্তা চাল আর 1 বস্তা ডাল শুধু বিতরণ হবে। আর বাকি বস্তার চাল ডাল খাম্বাজরাজকে সব বেচে দেবো। উফ, মন্ত্রীমশাই মন্ত্রীমশাই, আপনার মাথায় কি বুদ্ধি! পুরো একেবারে ওই গাঁটে গাঁটে। রে, আমার সঙ্গে থেকে থেকেও তো আমার মতো হতে পারলি না। হ্যাঁ, নামটা ঘটা হলে কি হবে? ঘট ফুটো হয়ে সব বুদ্ধি বেরিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই। চল, এখন কথা না বাড়িয়ে ত্রাণ শিবিরে চল, নইলে এক্ষুনি বৃষ্টি নেমে গেলেই মুশকিল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই, তোমরা সবাই সারিবদ্ধ হয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ো, চাল ডাল চিনি দেওয়া হবে। কি মন্ত্রী মশাই, মাত্র 1 বাটি করে চাল আর ডাল? এ তো আমাদের দুবেলাতেই শেষ হয়ে যাবে। তাতে আমি আর কি করব ভাই? নবাব যেটুকু দিয়েছেন তাই তোমাদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছি। কাউকে বেশিও দিচ্ছি না, কাউকে কমও দিচ্ছি না। কেউ না নিতে চাইলে বললো, তার ভাগেরটা আমি নিয়ে নেব। না না, নেব না কেন? বিপদের দিনে 1 মুঠো চালও সোনার থেকে দামি। নাও নাও। কি বলো, ত্রাণ সামগ্রী কিছু কি এসেছে, না এখনো মন্ত্রীমশাই এসেই পৌঁছয়নি? আর কি বলবো গোপাল দাদা, যা এসেছে তা না আসারই সমান। সবাইকে ছোট ছোট 1 বাটি করে চাল ডাল আর চিনি দিয়েছে। মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল মন্ত্রী মশাই আর বটা ঘটা। এ কি, কয়েকশো লোকের জন্য নবাব বাহাদুর মাত্র 3 বস্তা খাবার পাঠিয়েছে? ঠিক আছে, তোমরা রান্না করো, আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায়। বাবা, কি ঠান্ডা লাগলো রে বাপরে বাপ! এ কি মহারাজ, বাইরেও ঝড় জল, ঘরের ভিতরেও ঝড় জল। বাবা, ভালো বলেছো গোপাল। বলো বলো, কি বলতে এসেছো বলো। বলছিলাম কি মহারাজ, আপনি আর মন্ত্রীমশাই তো নবাব বাহাদুরের কাছে ত্রাণ সাহায্য চাইতে গিয়েছিলেন, তা তিনি মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি পাঠিয়েছেন। না না, তিনি তো 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি আর নুন পাঠিয়েছেন। কিন্তু মন্ত্রীমশাই তো ত্রাণ শিবিরে শুধু 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল।
আর তার থেকে সবাইকে এক বাটি করে দিয়েছে। কি কি যা তা কথা বলছো বলো তো? সত্যি বলছি মহারাজ, আপনার বিশ্বাস না হলে আমার সাথে ত্রাণ শিবিরে চলুন। না না গোপাল, আমার তোমার উপর ভরসা আছে। বাবা, আমি আমি এই বর্ষা বাদলার মধ্যে আর বাইরে বেরোবো না। আমি মন্ত্রীকে এখানেই ডেকে নিয়েছি। বাবা, প্রহরী, ও প্রহরী, বলুন মহারাজ। শোনো, মন্ত্রীকে এক্ষুনি ডেকে নিয়ে এসো তো। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়ি আছেন? কে? আমি প্রহরী। মন্ত্রী মশাই বাড়ি আছেন নাকি? না না, উনি তো একটু আগেই ত্রাণ শিবির থেকে ফিরেই বেরিয়ে গেছেন কোনো এক রাজ্যের রাজার সাথে কথা বলতে। আমায় কিছু বলেনি। আচ্ছা, ঠিক আছে। মহারাজ, মন্ত্রী মশাই তো বাড়িতেই নেই। হ্যাঁ, বাড়িতে নেই তো কোথায় গেছে? মন্ত্রী মশাইয়ের স্ত্রী বললেন কোনো এক রাজ্যের রাজার সাথে দেখা করতে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা জানেন না। দেখলেন মহারাজ, এই লোকটাকে আপনি আজও চিনতে পারলেন না। এখন দেখুন কোথায় কার সাথে সন্ধি বাঁধতে চলে গেছে। শোনো গোপাল, এখন আর ওসব কথা বলে লাভ নেই। মন্ত্রীকে খুঁজে বের করতে হবে, আর তার আগে জানা দরকার। বাবা, ওই ওই বাকি ত্রাণের বস্তা মন্ত্রী কোথায় রেখেছে বা নিয়ে গেছে। ঠিক আছে মহারাজ, আপনি আমায় একটু ভাবার সময় দিন, আমি দেখছি কি করা যায়। কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই বর্ষার মধ্যে বাড়ি ছেড়ে এখন অন্য রাজ্যে কি করছেন? ত্রাণ সামগ্রীর বাকি বস্তা কোথায় গেল? প্রশ্ন প্রশ্ন, এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। ওরে বাপরে, এত পিঁপড়ের ঝাঁক কোথা থেকে এলো? কি এরা তো সব মুখে করে চিনি নিয়ে আসছে। যাই তো গিয়ে দেখি কোথা থেকে আসছে। কি পিঁপড়ের দল তো মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। কোথায় এত মিষ্টি জমেছে, গিয়ে দেখা যাক। বুঝলি ঘটা, আমি একটু আগে খাম্বাজ রাজার সাথে কথা বলে এলাম। উনি আমাদের পাওয়া এই সব ত্রাণের খাদ্য কিনতে রাজি আছেন। আজকে রাতে ওনার দলবল আসবেন আর সব নিয়ে যাবে। ও, তারপর আমাদের কাছে শুধু টাকা আর টাকা, কি বলেন মন্ত্রী মশাই? ওরে বাপরে, ওরে বাবা, পিঁপড়ে কামড়ালো। জ্বলে গেল, জ্বলে গেল। এখানে এত পিঁপড়ে এলো কিভাবে? হ্যাঁ, এই বাবা, চিনির একটা বস্তা একটু ছিঁড়ে গেছে। শোন, তাড়াতাড়ি বস্তাটা ছুঁচ সুতো দিয়ে সেলাই করে চলে আয়। এখানে বেশি ঘোরাঘুরি করিস না। আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, রাতে যখন খাম্বাজ রাজ ওনার লোকজন নিয়ে আসবেন, তখন একেবারে ওনাদের গাড়িতে বস্তাগুলো তুলে টাকা নিয়ে সরে পড়বো। আর একটা কথা, এখন আমরা গা ঢাকা দিয়ে থাকবো, তারপর টাকা পেয়ে গেলে রাজ্য থেকেই খাওয়া হয়ে যাব। কি বুঝলি? মন্ত্রী মশাই, আপনার কি বুদ্ধি! একটু একটু পায়ে ধুলো দিন, একটু পায়ে ধুলো। পায়ে না, এখন ধুলো নেই, কাদা আছে, শুকিয়ে গেলে নিস। হ্যাঁ, চললাম রে। বস্তা সেলাই হয়ে গেলে আমার বাড়িতে চলে যাস। আচ্ছা, তার মানে এই ব্যাপার। ত্রাণের সব খাবার এখানে। না, এক্ষুনি কিছু একটা করতে হবে। এই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ গোপাল দাদা, এই তো আজকের মতো হলো, কিন্তু কাল থেকে কি খাবো নিজেরাও জানি না। শুধু কাল কেন, কাল থেকে আগামী যতদিন না অবধি জল বৃষ্টি কমছে
যতদিন না তোমাদের ঘর বাড়ি থেকে জল নামছে ততদিনের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে। সত্যি গোপাল দাদা? হ্যাঁ সত্যি। তার জন্য তোমাদেরকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। উড়িয়ে বাবা, কত বস্তা! হ্যাঁ, এর মধ্যে চাল, ডাল, চিনি, নুন সব আছে। তোমরা সবাই এক একটা করে বস্তা নিয়ে শিবিরে চলো। শোনো, খাবার ব্যবস্থা তো হলো, এবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেওয়ার ব্যবস্থা মানে? মন্ত্রী মশাইকে চমক দিতে হবে। কি আবার মেঘ ডাকছে? এখন তো বৃষ্টি শুরু হলেই মুশকিল। এই এই তোমরা সবাই একটা একটা করে বস্তা চটপট গাড়িতে তোলো। খাম্বাজরাজ, এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই। এই মরেছে, বালি পাথর কোথা থেকে এলো? ছি 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 ছি, মন্ত্রী তুমি আমাকে এভাবে ঠকাচ্ছিলে? এই বাকি বস্তাগুলোতে কি আছে দেখো তো দেখি। মহারাজ মহারাজ, এগুলোতেও সব মাটি, পাথর, বালি। দেখি। হ্যাঁ, বালি পাথরই তো পাবেন, কারণ খাবার যাদের পাওয়ার কথা তাদের কাছে চলে গেছে। মন্ত্রী, আমি গোপালের কাছ থেকে সব খবর শুনেছি। তুমি তুমি শরণার্থীদের মুখের খাবার খাম্বাজরাজকে বিক্রি করতে চলেছিলে। আগে ইয়ে না, মানে মানে ও মন্ত্রী মশাই, এবারেও তো ফেঁসে গেলাম। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার জন্যই এই শরণার্থীদের মুখে খাবার আসবে। তুমি যদি বিচক্ষণ না থাকতে তাহলে তো এতক্ষণে সব হাওয়া হয়ে যেত। একজন সৎ রাজসভায় যেতে আর ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই। তাই তো আমি মাঝে মাঝে রাজসভায় ডুব মারি। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি একদিন রাজসভায় ডুব মারলে বেতন থেকে 2 মোহর কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝেছো তুমি গোপাল। মহারাজ নতুন নিয়ম করেছেন, এবার থেকে রাজসভায় ডুব মারলে বেতন কাটা যাবে। বেতন কাটারও আবার নিয়ম আছে? মহারাজকে জানিয়ে রাজসভায় ডুব মারলে 1 মোহর কাটা যাবে, না জানিয়ে ডুব মারলে 2 মোহর কাটা যাবে। এছাড়া শরীর খারাপ, জ্বর, বমি, মাথা ব্যথা হলে তার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। মানুষের শরীর খারাপ কি আর জানিয়ে হয়? যখন হয় হঠাৎ করেই হয়, তখন কি হবে? দুম করে এত সব নিয়ম মহারাজ কেন যে বার করলেন কে জানে। চলুন আমরা মহারাজের এই উদ্ভট নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। তুমি মহারাজকে চেনো না গোপাল। মহারাজের আদেশে প্রহরী এসে পিছনে বল্লমের খোঁচা দিলে তোমার সব প্রতিবাদ বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু গোপালের সঙ্গে একমত। এর একটা প্রতিবাদ করা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে বললে মহারাজ ঠিক শুনবেন। আমারও মনে হয় সবাই একসঙ্গে বললে কাজ হবে। বেশ, সবাই একসঙ্গে বললে আমি আছি, কিন্তু আমি একা একা কিছু করতে পারবো না, এই আমি আগেই বলে দিলাম। সে তো অবশ্যই। খেজুর গাছে উঠে হাঁড়ি ফাটাবে অন্য কেউ, আর আপনি গাছের নিচে হাঁ করে দাঁড়িয়ে মিষ্টি রস খাবেন, এটাই তো আপনার স্বভাব। এই গোপাল, একদম চিমটি কেটে কথা বলবে না, এই বলে দিলাম। না না, আপনাকে চিমটি কাটতে যাব এত বড় আঙুল আমার এখনো হয়নি মন্ত্রী মশাই। আমি সামান্য মানুষ, নাম গোপাল ভাঁড়। পিছনে কেউ লাগতে আসলে ওটকে দেব ঘর। কেমন দিলাম?
দারুণ সভা কবি, দারুণ। অনেক হয়েছে, এবার চলুন সবাই। দিন দিন আমি দেখছি জোয়ান হচ্ছি। আমি হলাম মহারাজ কৃষ্ণচন্দ্র। আমি বয়সের ভারে ঝুঁকে পড়লে রাজ্য চালাবে কে শুনি? ওহ, দেখেছেন আপনি এখানে? আপনাকে খুঁজতে গিয়ে সারা রাজবাড়ি চষে ফেললাম আমি। কেন কেন রানী, কি হয়েছে? কি আবার হবে? আপনাকে এক সপ্তাহ আগে বলেছিলাম মুর্শিদাবাদ থেকে রেশমি সুতো আনিয়ে দেওয়ার জন্য। সেই কথাটা কি মাথায় আছে আপনার? এই রে, সত্যি তো রানী আমাকে এক সপ্তাহ আগে রেশমি সুতো আনিয়ে দেওয়ার কথা বলেছিল। আমি ভুলে গেছি। রেশমি সুতো পেলে এই সেলাইটা আজই শেষ হয়ে যেত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার কিছুই তো মনে থাকে না। আপনি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন, আর কদিন পরে স্নান করতে ভুলে যাবেন, খেতে ভুলে যাবেন। আমি বুড়ো হয়ে যাচ্ছি? তারপর? তারপর আর কি, রেশমি সুতোটা আনিয়ে দিলে আজ সেলাইটা শেষ হয়ে যেত, আর আপনি এই নতুন পোশাকটা পরে আজ রাজসভায় বসতে পারতেন। তারপর? তারপর তারপর আপনার রাজসভার সদস্যরা আপনার পোশাকের প্রশংসা করত। তাই নাকি? আচ্ছা, তারপর? তখন থেকে কি এত তারপর তারপর করছেন বলুন তো? তারপর? ও ঘাট হয়েছে, আপনাকে রেশমি সুতো আনিয়ে দিতে বলেছি বলে। চাই না আমার রেশমি সুতো। বাহ বাহ বাহ, তারপর? ধুর, আবার তারপর। তাহলে ওই কথাই রইল, আজ মহারাজ রাজসভায় ঢুকলে আমরা সবাই একসঙ্গে মহারাজকে বলবো। হ্যাঁ হ্যাঁ, বেতন কাটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। কিন্তু কতক্ষণ চলবে জানি না। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো। তারপর কি খবর সবার? খবর খুব খারাপ মহারাজ। কেন কেন গোপাল, কি হলো আবার তোমার? আগে আমার একার নয়, সবার খবর খারাপ। কি আমি একা বলবো না আপনারা মুখ খুলবেন? হ্যাঁ মহারাজ, এইভাবে দুমদাম বেতন কেটে নিলে কিভাবে চলবে বলুন তো? বেতন কাটার এত নিয়ম মাথায় রাখতে গিয়ে নিজের নামটাই ভুলতে বসেছি আমি। হ্যাঁ মহারাজ, আপনি বরং এসব বাদ দিন। হ্যাঁ মহারাজ, আমাদের বেতন কাটা বন্ধ করুন। তা মন্ত্রী, তোমারও কি ওই একই বক্তব্য? আগে না, মানে হ্যাঁ মানে ওই আর কি, এই নিয়ম বন্ধ হলে ভালোই হয়। তারপর? তারপর আর কি, আবার সব আগের মতন হয়ে যাবে। তাই নাকি? তারপর? হ্যাঁ, আবার তারপর তারপর আমরা সবাই আবার ন্যায্য বেতন পাবো মহারাজ। আমি বলছি, আমরা সবাই ন্যায্য বেতন পেলে কাজ করার ইচ্ছেটাও আরো বেড়ে যাবে আমাদের। তাই নাকি? তারপর? আবার তারপর? 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 ন্যায্য বেতন পেলে আমরা থলে ভর্তি বাজার করতে পারবো। তারপর? চুনো মাছ ছেড়ে গোটা মাছ কিনতে পারবো। তাই নাকি? বাহ, তারপর? তারপর আর কিছু নয়, ন্যায্য বেতন পেলে আমরা করব ভোগ। মহারাজের কথার শেষে তারপর বলা কি নতুন রোগ? তাই তো মনে হচ্ছে। এসে থেকে দেখছি মহারাজকে যাই বলছি মহারাজ উল্টে তারপর বলছেন। হ্যাঁ হ্যাঁ, তারপর? না, এভাবে হবে না। আজ মহারাজের মাথা খারাপ হয়ে গেছে। বেতন কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। মহারাজ কোনো কথা কানেই তুলছেন না। তারপর? উফ, এ তো মহা জ্বালাতন। তারপর? ধুর, এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি তারপর তারপর করে যান, আমি চললাম। তাই নাকি? বাহ বাহ বাহ, তারপর? ধুর, আমরাও চললাম। তারপর? তারপর?
আচ্ছা জব্দ করেছি সবাইকে। এই কথার শেষে তারপর বলাতে আমাকে রানীর জন্য রেশমি সুতো আনিয়ে দিতে হলো না। এদিকে রাজসভায় সবাই বেতন কাটার প্রতিবাদ করতে এসেছিল, ওরাও বিরক্ত হয়ে চলে গেল। মুখ্য একটা উপায় পেয়েছি। মহারাজ, আপনার দুপুরের খাবারের ব্যবস্থা করব। তারপর এই কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? বলি রাজসভায় গেছিলে তো, নাকি অর্ধেক পথ গিয়েই বাড়ি ফিরে এলে? গেছিলাম গিন্নি, গেছিলাম, কিন্তু আজ মহারাজ রাজসভা পরিচালনা করার মেজাজে ছিলেন না, তাই তো আজ রাজসভা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কেন কেন? মহারাজের কি হয়েছে শুনি? শরীর খারাপ? না, মাথা খারাপ। মহারাজ কথায় কথায় তারপর কি হলো জানতে চাইছেন। সে কি তারপর? আবার তারপর? তার আর পর নেই। যা বাবা, মানুষটা আমার উপর রাগ দেখিয়ে চলে গেল কেন? না না, কিছু তো একটা হয়েছে। এ কি গো, বলবে তো তারপর কি হলো? গিন্নি, ভালো কথা বলছি, আমার সামনে একদমই তারপর তারপর করবে না। রাজসভায় মহারাজ, ঘরে গিন্নি, সবাইকে তারপরে পেয়েছে। এই 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 একদম আমার উপরে চটপাট করবে না, এই বলে দিলাম। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। হাত পুড়িয়ে রান্না করব আমি, হাত ভিজিয়ে জামা কাপড় কাচবো আমি, বাসন মাজবো আমি, আর মুখ ঝামটাও খাবো আমি। না না না, ওটি হবে না। এই রে, গিন্নি চটে গেছে। এই একটা জিনিসকে আমি বড্ড ভয় পাই। আগে থলে নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও, না হলে। ওরে বাবারে, পালাও! আয় 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 আয়। জলের অভাবে সব গাছ শুকিয়ে মরে গেল, এবার কি হবে? আর কি হবে? এবারে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। মহাজনের কাছ থেকে টাকা ধার করে চাষ করেছিলাম, এখন তো সেই টাকাও শোধ করতে পারবো না। আমরা এবারে পথই বসবো ভাই, পথই বসবো। আমরা এবারে পথই বসবো। কি হয়েছে ভাই, কাঁদছো কেন? আর বলো না গোপাল দাদা, জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে গেছে। এদিকে এদিকে বাজারে আমাদের বিস্তর ধার হয়েছে, সব টাকা পয়সা শোধ করবো কি করে সেই ভেবেই আমরা কাঁদতেছি গোপাল দাদা গো, গোপাল দাদা গো। বুঝেছি, কিন্তু তোমাদের চোখের জলে যে মাটি ভিজবে না ভাই। হ্যাঁ নয় হ্যাঁ, তাই তোমরা কান্না বন্ধ করে মহারাজের কাছে যাও, উনি তোমাদের ঠিক সাহায্য করবেন। ঠিক আছে, ঠিক আছে গোপাল দাদা, তুমি যখন বলছো তখন আমরা তাই যাচ্ছি। এই চল চল চল। হ্যাঁ চলো 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 চলো। আজ বেশ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এবার একটু ভাত ঘেউ দিতে পারলে মন্দ হয় না। হাতে তো বাবা, হাতে তো তেমন কোনো কাজও নেই। না, একটু একটু ঘুমিয়েই নি। মহারাজ, মহারাজ। আমাকে আর ডাকার সময় পেলে না, সবে চোখটা লেগে এসেছিল। আগে ক্ষমা করে দিন মহারাজ, বাইরে দুজন প্রজা দাঁড়িয়ে আছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চান।
না না, এখন না, এখন না, এখন আমি ঘুমোবো। আগে আগে ওরা খুব কান্নাকাটি করছে মহারাজ। ধুর ধুর, শান্তি নেই। চলো চলো দেখি। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। না হলে আমরা পথে বসবো। আচ্ছা আচ্ছা, তোমাদের পথে বসতে হবে না, তোমরা এখন বাড়িতে গিয়ে বসো। কালকে কালকে রাজসভায় আমি তোমাদের কথা শুনবো। আগে আগে আমাদের তাড়িয়ে দেবেন না মহারাজ। গোপাল দাদা বলল আপনার কাছে সাহায্য চাইতে, তাই তো আমরা ছুটতে ছুটতে আপনার কাছে এলাম মহারাজ। ও, এইসব তাহলে গোপালের বুদ্ধি। গোপাল ভেবেছে এদের পাঠিয়ে ও আমার দুপুরের ভাত ঘুমটাকে চটকে দিতে পারবে। ওটি হবে না। দয়া করে আমাদের কথাটা একবার শুনুন মহারাজ। আচ্ছা আচ্ছা, বেশ, বলো বলো, আমি শুনছি। এবার রাজ্যে মোটে বর্ষা হয়নি, তাই প্রচন্ড জলের অভাব আমাদের মহারাজ। আচ্ছা, তারপর? জলের অভাবে আমাদের চাষ করা সব ধান গাছ শুকিয়ে গেছে মহারাজ। ও, তারপর? তারপর আর কি, আপনি আমাদের সাহায্য না করলে আমাদের পথে বসতে হবে মহারাজ। তাই নাকি? তারপর? তারপর কি হবে আমরা জানি না মহারাজ। আচ্ছা, তারপর? তারপর কি হবে না জেনেই তোমরা আমার কাছে চলে এসেছো। আগে তারপর কি হবে জেনে এসো, তারপর তো আমি তোমাদের সাহায্য করব। এখন আমি আবার ঘুমোতে গেলাম। মহারাজও মুখ ফিরিয়ে নিলেন। এবার আমরা কোথায় যাব, কোয়ানে যাব? কি হয়েছে তোমাদের? আমরা গরিব চাষি রানীমা। জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে মারা গেছে, তাই গোপাল দাদার বুদ্ধিতে আমরা মহারাজের সাহায্য চাইতে এসেছিলাম। কিন্তু মহারাজ কোথায় তারপর কি হলো জানতে চাইছেন? এত তারপর আমরা জানি না কি, আমরা গরিব মানুষ। সে কি? না না, এটা মহারাজের নতুন রোগ। দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য উনি কথায় কথায় তারপর বলছেন। আমাকেও বলেছেন, এদেরও বললেন। আমাদের বাসান রানীমা, আমাদের বাসান। তবে তোমরা এক কাজ করো, তোমরা গোপালকে গিয়ে বলো গোপাল যেন আজই আমার সঙ্গে একবার দেখা করে যায়। আচ্ছা আচ্ছা রানীমা, আচ্ছা। কি হে, কাজ মিটেছে? না গোপাল দাদা, আমরা মহারাজের কাছে গিয়েছিলাম, তারপর। হ্যাঁ, আবার তারপর? আচ্ছা আচ্ছা, তারপর কি হলো বল। রানীমা আজই তোমাকে একবার ওনার সঙ্গে দেখা করতে বলেছেন। রানীমা যখন ডেকে পাঠিয়েছেন তখন সমস্যা গুরুতর। আসবো রানীমা। গোপাল, এসো। হঠাৎ জরুরি তলবের কারণ কি রানীমা? কারণ তোমাদের মহারাজ এই কদিন ধরে মহারাজকে এক নতুন রোগে পেয়েছে গোপাল। উনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য কথায় কথায় তারপর কি হলো জানতে চাইছেন। জানি রানীমা, রাজসভায় বেতন কাটার প্রতিবাদ করায় উনি এই একই কাজ করেছিলেন আমাদের সঙ্গে। তাহলেই বোঝো, মহারাজের এই রোগ বাড়ার আগেই মহারাজকে রোগ মুক্ত করতে হবে গোপাল, না হলে মহা বিপদ। আমি জানি একমাত্র তুমিই পারবে এটা। খালি পেটে তো আবার আমার বুদ্ধি খুলতে চায় না। একটু ভালো মন্দ খাবার দাবার হলে। এই কে আছো? গোপালের জন্য মাছ, মাংস, মন্ডা মিঠাইয়ের ব্যবস্থা করো। শুরু করি রানীমা। করো গোপাল, এই সব আয়োজন শুধুমাত্র তোমার জন্য। এবার বুদ্ধিটা পেট থেকে সোজা মাথায় উঠে আসবে। আয় আয় বুদ্ধি, আয় বুদ্ধি, আয়।
এসেছে, পেট থেকে বুদ্ধি মাথায় উঠে এসেছে। কি বুদ্ধি পেলে গোপাল, বলো বলো। বেশ, তুমি যেমনটা বললে আমি ঠিক তেমনটাই করব। ব্যাস, তাহলেই হবে। বাকি কাজ করবে গোপাল ভাঁড়। জব্বর একটা ঘুম হলো। শুভ সকাল মহারাজ। এ কি, এসব কি রানী? কেন, আপনার প্রাতরাশ? বাবা, চোখ না খুলতেই গরম গরম লুচি, তরকারি আর মিষ্টি নিয়ে হাজির। নিন নিন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি খাওয়া শুরু করুন। আপনাকে আর কটা লুচি দিই? দাও দাও দাও। কে আছিস? মহারাজের জন্য আরো লুচি নিয়ে আয়। সকাল সকাল, ও বাবা, অনেক খাবার খেয়ে নিয়েছি। ওরে বাবা রে, এই রে, আমার ভীষণ জোরে বেগ এসে গেল যে। কি, আরে দরজা ভেতর থেকে বন্ধ কেন? কে কে ভেতরে? আমি মহারাজ, গোপাল। গোপাল, আরে তুমি এখানে কি করছো? আরে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমি যা বাবাকে আটকে রাখতে পারছি না। তাই নাকি মহারাজ? তারপর? আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ওই বাবা এখানেই হয়ে যাবে। আচ্ছা, তারপর? তারপর 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 জানি না গোপাল, তুমি তুমি বেরিয়ে এসো তাড়াতাড়ি। ও, তারপর? গোপাল, গোপাল, তোমার পায়ে পড়ছি, তাড়াতাড়ি বেরিয়ে এসো না হলে সব তারপর এখানেই বেরিয়ে যাবে। আচ্ছা মহারাজ, তারপর? ঘাট হয়েছে আমার, কথায় কথায় তারপর বলা। আমি জানি তুমি প্রতিশোধ নিচ্ছ, আর কোনোদিন আমি তারপর শব্দটা উচ্চারণ পর্যন্ত করব না। এবার বেরিয়ে এসো গোপাল। ওরে বাবা রে, সত্যি তো মহারাজ? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। বেশ, তাহলে আমাদের বেতন কাটা বন্ধ করতে হবে, আর ওই 2 গরিব চাষি ভাইকে সাহায্য করতে হবে। রাজি? তুমি যা বলবে আমি তাতেই রাজি। এবার বেরিয়ে এসো গোপাল বাবা, না হলে যে। আর আমার রেশমি সুতো? সব আনিয়ে দেব। এবার গোপালকে ভেতর থেকে বেরিয়ে আসতে বলো রানী, না হলে যে বাবা। শান্তি। কাজ হয়ে গেছে রানীমা। মহারাজের তারপর রোগ আর কোনোদিনও ফিরে আসবে না। দারুণ দারুণ খেলা দেখালে তুমি গোপাল, আমি তোমাকে পুরস্কার দেব। ধন্যবাদ রানীমা। তারপর গোপাল পুরস্কার হিসাবে কত মোহর পেল আপনারা জানতে চান?
এসে গেছেন নবাব বাহাদুর এসে গেছেন। আসুন নবাব বাহাদুর, কি সৌভাগ্য আমার যে বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। আরে আসতে তো হবেই কৃষ্ণচন্দ্র, আর তুমি নিমন্ত্রণ করেছো আর আমি আসবো না? আসুন ভেতরে আসুন আসুন। তো কেমন আছো কৃষ্ণচন্দ্র? ভালোই আছি জাহাপানা। তো ভালো তো থাকবে, অন্তত গোপাল যতদিন তোমার সঙ্গে ছায়ার মতন লিপ্টে আছে ততদিন তুমি তো ভালো থাকবেই। কি বলো গোপাল? কে যে কার সঙ্গে ছায়ার মতো লেপ্টে আছে সেটা কে বলবে নবাব বাহাদুর? ওই যে কথায় আছে না, তৈলধার পাত্র না পাত্রধার তৈল। বেড়ে বলেছো গোপাল। হ্যাঁ, তবে ব্যাপারটা কি জানো, তেল যদি বেশি হয় পাত্র থেকে উপচে পড়ে, তাহলে ওই তেলে পা হড়কে পা ভেঙে যেতেও পারে। চলো এই কৃষ্ণচন্দ্র, প্রাসাদের ভেতরে চলো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। চলো চলো চলো। হলো তো নবাবের সাথে আগ বাড়িয়ে কথা বলতে যাওয়ার ফল হলো তো? মনে হচ্ছে নবাব ভারী চটে গেছেন। তাতে আমার কি? আমি নবাবের খাইও না পড়িও না। নবাব চটলে হয় দুমুঠো ভাত বেশি খাবেন, না হয় কম খাবেন। শুনলে সেনাপতি, গোপালের চ্যাটাং চ্যাটাং কথা শুনলে? সে তো শুনলামই। যেদিন নবাবের খপ্পরে পড়বে না, সেদিন দেখবে ওর কি হাল হয়। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গোপালের হবে এমন হাল যেন ফুটো নৌকো ছেঁড়া পাল। আসুন নবাব বাহাদুর আসুন, এই প্রাতরাশটা সেরে নিন। আরে করেছো কি কৃষ্ণচন্দ্র? এত খাবার কি খাওয়া যায় নাকি? এত কি বলছেন? না 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 না, এ তো অতি সামান্য। এটা সামান্য? এই পরিমাণ দল খাবার যদি সামান্য হয়, তাহলে মধ্যাহ্ন ভোজনের অসামান্য খাবারের পরিমাণ যে কি হবে সেটা ভাবলেই তো আমার কেমন ভয় হচ্ছে। তাহলে কি কিছু খাবার তুলে নিতে বলবো? গোপালকে দেখছি না, ওকে ডাকো। বুঝলে কৃষ্ণচন্দ্র, এখানে এসে তোমার ওই ছায়াটির সঙ্গে কথা না বললে আমার যে ভালো লাগে না। গোপাল, ও গোপাল! এই তো গোপাল এসে গেছে। তা কোথায় ছিলে গোপাল? আগে ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। কেন 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 ঘরের বাইরে দাঁড়িয়েছিলে কেন? আগে শুনেছি মন্দিরে ভোগের সময় পুরোহিত ছাড়া অন্য কেউ হুট করে মন্দিরে ঢুকে পড়লে দেবতা নাকি অসন্তুষ্ট হন। হ্যাঁ, কথাটা আমিও জানি, কিন্তু আমি তো আর দেবতা নই। কি যে বলেন, আপনি হলেন আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, তাই আমাদের কাছে আপনি তো জ্যান্ত দেবতা। হুজুর, কি জাহাপনা, কিছু কি ভুল বললাম? মনে হচ্ছে গোপাল আমায় কথার খোঁচা দিচ্ছে। ঠিক আছে, দেখো এবার আসল খোঁচা কাকে বলে। এই শোনো কৃষ্ণচন্দ্র, আজ আমি গোপাল আর তোমার মন্ত্রীর সাথে একসঙ্গে মধ্যাহ্ন ভোজন করব। তুমিও অবশ্য সঙ্গে থাকবে। এই তো খুব ভালো কথা জনাব। আচ্ছা, আপনার ইচ্ছে মতোই সব ব্যবস্থা হবে। গোপাল, বলুন হুজুর। তাহলে এখন বুঝতে পারছো তো, তুমি যাকে জ্যান্ত দেবতা বলছো সেই দেবতা কিন্তু তোমার সঙ্গে একসঙ্গে খেতে চাইছে। এ আপনার মহানুভবতা হুজুর। এই মিচকেপনা করা আজ আমি খুঁচিয়ে দেবো তোমার। আমি তাহলে এখন আসি হুজুর। কোথায় যাচ্ছ? দুপুরে আপনার সঙ্গে একসাথে খাবো বলে কথা। ভালো করে চান করে কাঁচা পোশাক পরে আসতে হবে না? ঠিক আছে, যাও। গোপাল, বাড়ি যাবার পথে মন্ত্রীকেও কিন্তু দুপুরে খাওয়ার ব্যাপারটা বলে যেও। ঠিক আছে মহারাজ। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাড়িতে পা দিয়ে এমন হই হই শুরু করে দিলে কেন? গিন্নি, আজ নবাব বাহাদুরের সঙ্গে একসাথে খাওয়ার নিমন্ত্রণ পেয়েছি, আর নিমন্ত্রণ করেছেন স্বয়ং নবাব। দাও 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 গিন্নি, তোমার ওই মাথায় মাখার সুগন্ধি তেলটা একটু দাও তো। মাথায় মেখে টপ করে পুকুর থেকে ডুবটা দিয়ে আসি। কত ছিঁড়ি দেখো, বলি মাথায় তো চুল নেই, তা গন্ধ তেল মাখবে কোথায় তোমার ওই চকচকে টাকে?
এই দেখো গিন্নি, আমার এই টাক নিয়ে খোঁটা দেবে না বলে দিচ্ছি। বলি এই কৃষ্ণনগরে এমন আরেকটা টাক খুঁজে পাবে কেউ? শোনো, যা বললাম তাড়াতাড়ি করো। তেল, গামছা, কাঁচা পোশাক সব বের করে রাখো। আজ না আজ খুব সেজে গুজে রাজপ্রাসাদে খেতে যাব। এই রে, কি হলো আবার? মহারাজ তো মন্ত্রী মশাইকে বলতে বলেছিলেন, তাড়াহুড়োর মাথায় সেটাই তো ভুলে গেছি। গিনি, আমি চট করে মন্ত্রীর ওখান থেকে ঘুরে আসছি, তুমি সব বের করে রাখবে কিন্তু। এটা কিরকম হলো হুজুর? গোপালের সঙ্গে হঠাৎ একসাথে খেতে চাইলেন কেন? একসাথে খাওয়া একটা অছিলা মাত্র। আসলে খেতে বসে যেন তেন প্রকারে গোপালকে অপদস্থ করাই হলো আমার আসল উদ্দেশ্য, বুঝলে হুজুর? এবার বোঝা গেল। তা হুজুর, গোপালকে অপদস্থ করতে চান সে কথা তো আমাকে বললেই পারতেন। মাথা খাটিয়ে এমন একটা মতলব বের করে দিতাম না? থাক, তোমার মুরদ আমার জানা হয়ে গেছে। এর আগে বহুবার তুমি নানান মতলব বের করেছো, কিন্তু প্রতিবারই সেই মতলবকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে গোপাল। তাই এবার যা করার আমি নিজেই করব। হুজুর, আপনার দুপুরের খাবার প্রস্তুত। তাই নাকি? তা গোপাল এসেছে? হ্যাঁ হুজুর, গোপাল, মন্ত্রী সকলেই এসে গেছে। তাহলে তো যেতেই হয়। চলো উজির, চলো। আরে করেছো কি কৃষ্ণচন্দ্র? এ তো দেখছি রীতিমতো এলাহি আয়োজন। এলাহি বলে লজ্জা দেবেন না হুজুর, ওই সামান্য কিছু। গোপাল কই? গোপাল, এই যে জাহাপনা, আমি এখানে। এসো 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 গোপাল, তুমি আজ আমার পাশে বসে খাবে। বাবা, এত খাতির না, গতিক তো সুবিধের বলে মনে হচ্ছে না। আরে কি হলো কি গোপাল? এসো, খাবে, এসো। তাহলে এবার খাওয়া শুরু করা যাক। এই কি জাহাপনা, খাওয়ার আগেই যে আপনি জল খেয়ে ফেললেন। জল খেয়ে পেট ভরিয়ে ফেললে খাবেন কি করে? আসলে খাওয়ার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে না নিলে আমার গলা দিয়ে আবার খাবার নামে না। এটা আমার বহুদিনের অভ্যেস। বড় অদ্ভুত অভ্যেস তো। আচ্ছা গোপাল, বলুন জাহাপনা। শুনেছি তুমি নাকি প্রচুর খেতে পারো। ঠিকই শুনেছেন হুজুর, গোপাল হাসতে হাসতে একসঙ্গে 20 জনের খাবার খেয়ে নিতে পারে। তাই নাকি? তাহলে তাহলে আজকে খেয়ে দেখাও তো গোপাল। কি যে বলেন হুজুর, সে অল্প বয়সে একটু আধটু খেতে পারতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে, তাই আর আগের মতো খেতে পারি না হুজুর। আচ্ছা গোপাল, তুমি তুমি কখনো কাউকে নিমন্ত্রণ করে খাইয়েছো? নিমন্ত্রণ? গোপাল করবে নিমন্ত্রণ? কি যে বলেন হুজুর, আপনি ভাবতে পারবেন না ও কি ধরনের কিপটে। কি গোপাল, মন্ত্রী কি বলছে? তুমি নাকি খুব কিপটে? আসলে আমি যে খুব গরিব, 5 জনকে নেমন্তন্ন করে খাওয়াবার সাধ্যি কোথায় আমার। এই গোপাল, বাজে কথা বলো না তো। মহারাজের কাছ থেকে খুব একটা খারাপ বেতন পাও না তুমি, আর তার ওপর মহারাজ তোমায় তো ছুতোয় না, তাই তোমায় কিছু না কিছু দিয়েই থাকে। আজ এটা, কাল ওটা, সোনা, মোহর, টাকা, এই সব পুরস্কার তো পেয়েই যাও মাঝে মধ্যে। তাই নাকি গোপাল? তাহলে তো তুমি রীতিমতন বড় লোক। ঠিক আছে ঠিক আছে, আমি খাবো। কি খাবেন হুজুর? তোমার বাড়িতে নিমন্ত্রণ, আর সেটা কালই খাবো। সর্বনাশ করেছে, নবাবকে খাওয়াতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। বেটা কি আমাকে কোনো প্যাঁচে ফেলার চেষ্টা করছে? হারকিপটে গোপাল আজ নবাবের কাছে আচ্ছা জব্দ হয়েছে দেখছি। কি গোপাল, খাওয়ানোর কথা শুনে চুপ করে গেলে কেন? হুজুর, আমার বাড়িতে মাটির মেঝে, বসতে আপনার অসুবিধে হবে। আসন পেতে দিলে আমার অসুবিধা কোথায়? আপনাকে খাওয়াবার মতো ভালো বাসনপত্র যে আমার নেই হুজুর। বাসন লাগবে না, কলা পাতায় খাবো। আর তেমন হলে মাটির ভাঁড়ে করেই না হয় জল দিও। এই তো আচ্ছা ফ্যাচাঙে পড়ে গেল, হতভাগা তো দেখছি না খেয়ে ছাড়বে না। কি গোপাল, খাবে তো? খাইয়ে দাও গোপাল, খাইয়ে দাও। স্বয়ং নবাব বাহাদুর যখন এত করে বলছেন। কি হলো গোপাল, খাওয়াবার মতন দম আছে তো, নাকি খাওয়ানোর কথা শুনেই সব দম ফুস হয়ে গেল? ঠিক আছে ঠিক আছে, কাল না হয় আপনি আমার বাড়িতেই খাবেন।
গোপালকে আরো দগ্ধ করতে হবে। আমি শুধু একলা খেতে যাব না, এখানে যারা যারা আছে তারা সকলে মিলেই তোমার বাড়ি খেতে যাবে। আর যা তা খাওয়ানো চলবে না কিন্তু। কি খাবেন বলুন? কি খাবো? কমপক্ষে 4 রকমের মাছ, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি আর পাকা রুই। তারপর কচি পাঁঠার ঝোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হবে তাও হবে। আর সেই সাথে ভোলা ময়রা লাল দই, মাখা সন্দেশ আর রাবড়ি। কি গোপাল, হবে তো? বলছেন যখন তখন সবই তো করতে হবে হুজুর। তবে শুনেছি সস্তায় পাও বলে তুমি নাকি পচা ধসা জিনিস কিনে আনো। বেটা দেখছি বাগে পেয়ে আমায় খুব হেনস্থা করছে। ঠিক আছে, একবার আমার বাড়ি এসো, তখন বুঝিয়ে দেব মজা। সে যাই হোক, কাল কিন্তু রান্না করে যা খাওয়াবে তার সবগুলোই যেন হয় খুব টাটকা আর গরম গরম, ঠিক আছে? গরম গরম? ঠিক আছে, তাই হবে। এমন গরম খাওয়াবো না যে কেঁদে কুল পাবে না। আহা কি মজা! আজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে ভোজ, কাল আবার গোপালের বাড়িতে নিমন্ত্রণ। শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। নবাব বাহাদুর গোপালকে বড় পেঁচে ফেলে দিল দেখছি। বলছো কি গো, এত রকম খাবে? এ তো অনেক টাকার ধাক্কা। তারপর আমার খাটুনি, কি করে হবে এসব? এসব নিয়ে এক্কেবারে দুশ্চিন্তা করো না গিন্নি, এক্কেবারে দুশ্চিন্তা করো না। তুমি শুধু গরম গরম চারটি ভাত আর শাক ভাজা করে রেখো। আর হ্যাঁ, খাবার জলটা বেশ করে ফুটিয়ে রাখতে ভুলো না কিন্তু। নবাব এলেই কিন্তু মাটির ভাঁড়ে করে ফুটন্ত জল দিতে হবে। এইসব উল্টো পাল্টা বলছো বলো তো? ফুটন্ত খাবার জল কেউ আবার দেয় নাকি মানুষকে? মানুষকে না দিলেও নবাবকে দেওয়া যায় গিন্নি। আর নবাব তো সবকিছুই গরম গরম খেতে চেয়েছেন। কি জানি বাবা, তোমার ওই টেকো মাথার মধ্যে আবার কি দুষ্টু বুদ্ধি খেলা করছে, কে জানে বাবা। আমার বাড়িতে খেতে এসে এমন ছেঁকা খাবে যে সারা জীবন মনে রাখতে হবে ওই পাজি নবাবকে। গিন্নি গিন্নি গিন্নি, পেতে ফেলো পেতে ফেলো, বেড়ে ফেলো। কি পাতবো? বলি কি বাড়বো? পাতবে আসন আর বাড়বে ভাত। সদল বলে নবাব আসছেন। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন মহারাজ। আহা কি সৌভাগ্য আমার। খাবার প্রস্তুত? আগে প্রস্তুত হুজুর। ওই যে আসন পাতা হয়ে গেছে, শুধু কষ্ট করে বসে পড়লেই সব একেবারে গরম গরম এসে পড়বে। কৃষ্ণচন্দ্র, তাহলে বসে পড়া যাক, কি বলো? গিন্নি, ভাত। কি শুধু শাক ভাত? আগে শাক ভাত দিয়েই তো ভুরি ভোজ শুরু করতে হয় হুজুর, এরপর ধাপে ধাপে সব আসবে। কি হলো হুজুর? ও খাবার জল লাগবে যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে নেওয়া তো আবার আপনার বহুদিনের অভ্যেস। গিন্নি, চটপট জল। ওরে বাবা, পড়ে গেল, জল গেল। ওরে বাবা, উজির উজির, আমার আমার মুখে ফু দাও। বাবারে বাবারে, জিভটা জ্বলে যাচ্ছে। কি 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 গরম রে বাবা। ওরে বাবা রে বাবা, কি হলো জাহাপানা? হলো আমার মাথা তোমার মুন্ডু। গোপাল আমায় ফুটন্ত গরম জল খাইয়ে দিয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, জিভটা পুড়ে গেল রে। সে কি? এই গোপাল, তোমার কি দুর্মতি? হ্যাঁ, নবাব বাহাদুরকে তুমি ফুটন্ত গরম জল খাইয়ে দিলে কেন? হে বাবা, আচ্ছা এর মধ্যে আমার দোষ কোথায়? হুজুরই তো সবকিছু গরম গরম খেতে চেয়েছিলেন বলেই তো। চাপড়া হবে গরম মানে কি ফুটন্ত গরম জল? আগে আমি ঠিক বুঝতে পারিনি হুজুর। একা বুঝতে পারিনি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। তাহলে খাওয়া 4 রকমের মাছ, তারপর কচি পাঁঠার ঝোল, ভোলা ময়রা লাল দই, মাখা সন্দেশ আর রাবড়ি। বাবারে, জিভ ফিপ সব পুড়ে গেল। বাবারে,
যত সব হ্যাংলার দল, খেতে হলে তোমরা খাও। উফ, কিন্তু পোড়া জীব নিয়ে আমি আর কিছুতেই খেতে পারবো না, জ্বলে গেল সব। উফ, যা, আপনি না খেলে তো আমরাও কিচ্ছুটি দাঁতে কাটতে পারবো না। তাহলে আর কি, ফিরে চলো আমার সঙ্গে। উফ, জিভটা কি জ্বালা করছে বাবা, জিভটা পুরো জ্বলে গেল। উফ, কিন্তু এত বড় একটা অন্যায় করার পরও গোপাল কি কোনো শাস্তি পাবে না? গোপাল ভুল করেছে, কিন্তু অন্যায় তো কিছু করেনি। কি বলছেন কি? কেউ কিছু বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পেরেছি নবাবকে হেনস্থা করার জন্যই গোপাল এটা করেছে। ঠিক বলেছো উজির, এটা গোপালের শয়তানি, তাই শাস্তি ওকে পেতেই হবে। এই শোনো গোপাল, তুমি আগুনে জল ফুটিয়ে আমার জিভে ছ্যাঁকা খাইয়েছো, এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ, এই কৃষ্ণনগরেই ওকে আমি শুলে চড়াবো। ওকে কি একটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ? ঠিক আছে ঠিক আছে, একটা সুযোগ ওকে দিতে পারি। একদিনের মধ্যে ও যদি আগুন ছাড়া, আতশ কাচের ব্যবহার ছাড়া আর বিজ্ঞানীর পরামর্শ ছাড়া অন্য কিছু করে আমাকে ছ্যাঁকা খাওয়াতে পারে, তাহলেই ওর নিষ্কৃতি, না হলে শুলে ওকে চড়তেই হবে। চলে এসো চলে এসো উজি। এ কি করলে বলো তো গোপাল? হ্যাঁ, এবার যে তোমাকে শুলেই চড়তে হবে। চিন্তা করবেন না মহারাজ, আপনার গোপালকে শুলে চড়ানো এত সহজ নয়। খুব তো বড় মুখ করে মহারাজকে বলে দিলাম আমাকে শুলে চড়ানো অত সহজ নয়, কিন্তু আগুন ছাড়া নবাব বেটাকে ছ্যাঁকা খাওয়াবো কি করে? কিছুই তো মাথায় আসছে না। এদিকে সময়ও তো হাতে আর বেশি নেই। কি যে করি, কি যে করি। গোপাল দাদু, একা একা কোথায় যাচ্ছো? মুটির কথা শুনে মনে হচ্ছে আমার শুলে চড়ানোর ব্যাপারটা এখনো 5 কান হয়নি। হলে ওরা জানতে পারতো আর আমাকে দেখেই পুটি কান্নাকাটি শুরু করে দিত। কি গো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। ও হ্যাঁ হ্যাঁ, উত্তর তো দেবই, কিন্তু তার আগে বলতো তুই কোথায় যাচ্ছিস? যাচ্ছি নয় গো, আসছি মুদির দোকান থেকে। তাই সন্ধেবেলা মুদির দোকানে গিয়েছিলি কেন? রিঠে ফল কিনতে। কাল আমি আর মা রিঠে ফলের ফেনা দিয়ে মাথা ঘষবো। রিঠে ফল? মনে পড়ে গেছে। এই পুটি, আমায় কটা রিঠে ফল দে তো। রিঠে ফল দিয়ে তুমি কি করবে? তোমার মাথায় তো চুলই নেই। আহা, দে না কটা।